বৈশ্বিক যুদ্ধের প্রভাব দেশের তৈরি পোশাক খাতে 4 মাসে ইউরোপের রপ্তানি কমেছে 19% বেশি। নিম্নমুখী দামও বাজার ধরে রেখেছে চীন ভিয়েতনাম। বাজারে আসছে 5,500 কোটি টাকার সুকুক। 10,000 টাকাতেই করা যাবে বিনিয়োগ। অকশন চলবে বিকেল 3টা পর্যন্ত। বার্ষিক মুনাফা 9.36%। সিলেটে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। পুঁজি আটকে থাকায় আবারও লোকসানের সংখ্যায় ব্যবসায়ীরা। স্থানীয় পর্যায়ে ট্যানারি শিল্প গড়ে তোলার দাবি। নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত কৃষকের প্রণোদনার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ। তদন্তে কমিটি গঠন। বোরোর ক্ষতি কাটাতে আউশ ধান চাষে মনোযোগী মৌলভীবাজারের কৃষকরা। অস্ট্রেলিয়ার পর্যটন খাতে ধাক্কা আশঙ্কাজনক হারে কমেছে ভ্রমণ পিপাসুদের আগমন। খণ্ডকালীন চাকরি হারিয়ে অনিশ্চয়তার মুখে বাংলাদেশি শিক্ষার্থীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। ইউরোপের বাজারে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের প্রথম 4 মাসে রপ্তানি কমেছে 19% বেশি, যেখানে চীনের প্রায় 5 আর ভিয়েতনামের কমেছে 7%। ইউরোস্ট্যাটের তথ্য বলছে রপ্তানির পাশাপাশি কমেছে বাংলাদেশি পোশাকের গড় দামও। একের পর এক বৈশ্বিক যুদ্ধাবস্থায় বিশ্বব্যাপী কমছে তৈরি পোশাকের চাহিদা, যার প্রভাব পড়েছে ইউরোপের বাজারেও। 2026 ইউনিয়নের জোটটিতে পোশাক আমদানি কমেছে 10.42%। ইউরোস্টেটের তথ্য বলছে এ সময় জোটটি আমদানি করেছে 27.77 বিলিয়ন ইউরো মূল্যের পোশাক, যা গেল বছরের একই সময় ছিল 31 বিলিয়ন ইউরো। এ সময় পোশাকের গড় মূল্য প্রতি কেজিতে 5.22% কমে নেমেছে 19.44 ইউরোতে, যা আগে ছিল 20.51 ইউরোতে। এ সময় ইউরোপের বাজারে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে জোটটিতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে 19.33%, যা প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। রফতানি আয় নেমেছে 7.45 বিলিয়ন ইউরো থেকে 6.08 বিলিয়ন ইউরোতে। শুধু এপ্রিল মাসের হিসেবেও রফতানি কমেছে 19.5%। বিজিএমইএ বলছে পরিমাণ হিসেবে টিকে থাকলেও পণ্যের দাম কমে যায়, রফতানি আয় কমে গেছে। বৈশ্বিক যুদ্ধে চাহিদা কমায় পোশাকের গড় একক মূল্য কমেছে 10.45%। ইরান যুদ্ধের জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে। আশা করব যে এখন সিন্স ইউএসএ এবং ইরানের ভিতর এক ধরনের সমঝোতা হয়েছে, তো আবার ক্রেতারা কেনা শুরু করবে। কম দামে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখার কৌশল কাজে লাগিয়ে ইউরোপীয় বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। রফতানি কমেছে কেবল 4.7%। আর কম পরিমাণে হলেও তুলনামূলক উচ্চ মূল্যে পণ্য রফতানি করে আয় ধরে রাখতে পেরেছে ভিয়েতনাম। রফতানি কমেছে 0.7%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কিউএস টেক্স নিটওয়্যারের চেয়ারম্যান শাফায়েতুল্লাহ রহমত। জনাব শাফায়েতুল্লাহ, আপনাকে সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। অবশ্যই স্বাগত জানাচ্ছি সময় টিভি এবং সময় টিভির দর্শকদের। জি, আমরা আমাদের সহকর্মী প্রতিবেদনটি দেখছিলাম যে ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে গেছে, একটি ধাক্কা খেয়েছে। প্রধান কারণ কি আপনার কি মনে হয়? ইউরোপের বাজারে যে জিনিসটা আপনি বললেন, সর্বপ্রথম হচ্ছে সারা পৃথিবীতে যে একটি যুদ্ধ অবস্থা চলছে, এই যুদ্ধ অবস্থাতে মানুষের ক্রয় ক্ষমতাটা অনেক অংশেই কমে গিয়েছে। ইউরোপে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আগে যেই পোশাক একজন মানুষ যে পোশাকটা ক্রয় করতেন সপ্তাহে বা মাসে 2টি পোশাক যদি তার ক্রয় প্রবণতা ছিল, সেটি চলে আসছে একে। পাশাপাশি যে জিনিসটা হচ্ছে আমাদের বাজারের কথা যদি বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসটা হয়েছে, চীন তার সক্ষমতার যেখানে আপনার তারা কাঁচামাল রপ্তানি করছে, তাদের কাছ থেকে পণ্য ক্রয় করে আমরা উৎপাদন করছি, আমরা উৎপাদন করার পর আমরা ইউরোপের বাজারে আমরা সেটা পাঠাচ্ছি, যার ফলশ্রুতিতে চীন অথবা ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের পণ্যের মূল্যটা একটু বেশি। সেই ক্ষেত্রে আমরা চীনা বা বর্তমান যে ইউরোপিয়ান মার্কেট, সেই মার্কেটে আমাদের যেভাবে আমাদের যে সাপ্লাইটা হচ্ছিল সেই জিনিসটা এখন হচ্ছে না। আমাদের যারা কম্পিটিটর দেশগুলো আছে, চীন, ভিয়েতনাম, তারা আসলে কোন কোন বিষয়ে সুবিধা পাচ্ছে বলে তারা এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে পড়ছি? চীনের ক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরে বাংলাদেশে আপনি যদি দেখেন যে আমরা যে উৎপাদনটা করি র ম্যাটেরিয়ালসটা, আমাদের এই কাঁচা পণ্য উৎপাদনের 85%ই নিট ফেব্রিক্সের 85% আমাদের বাংলাদেশে উৎপাদন হয়। কিন্তু আমরা যখন স্পেন্ডেক্স সহ অন্যান্য বিশেষায়িত যে আমাদের পণ্যগুলোর কথা যদি আমরা বলি, সেটা আমরা সম্পূর্ণই আমদানি নির্ভর। আমরা এই পণ্যটা আমদানি করি মূলত কিন্তু চীন থেকে। আমদানি নির্ভর আপনার রপ্তানিতে যেই প্রফিটেবল
বিজনেসটা থাকার কথা সেটি আমাদের ক্ষেত্রে থাকতেছে না। সেই বিধায় আমরা বিশ্ববাজারে চীনের সাথে প্রতিযোগিতামূলক বাজারে দরে আমরা পেরে উঠছি না। জি, আমাদের অর্ডারের ক্ষেত্রে অর্ডার কমছে, আয় কমছে একের সাথে, নাকি অর্ডার ঠিক আছে আয় কমছে, কোন জিনিসটা দাম প্রভাব ভিত্তিক পড়ছে? যে মূল্যায়নটা আমাদের বিশ্ববাজারে আপনি জানেন যে প্রতিনিয়তই বায়াররা আমাদেরকে প্রেশারাইজড করতেছে মূল্য কমানোর জন্য। আচ্ছা, সেইখানে আমরা আমাদের বাজার ধরে রেখেছি, অর্থাৎ উৎপাদিত পণ্যের সংখ্যা হিসাবে ঠিক আছে, কিন্তু কিন্তু মূল যে পণ্যের দাম কমে কমে আসতেছে। সেই জন্যেই আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে আমরা আগের তুলনায় আমাদের রপ্তানি আয় কমে গিয়েছে। সেক্ষেত্রে উত্তরণের উপায় আসলে কি হতে পারে? উত্তরের উপায় যদি বলতে যাই, আমাদের যে জিনিসটি করতে হবে সর্বাগ্রে হচ্ছে আমাদের বাংলাদেশে বিশেষায়িত যে গার্মেন্টস পণ্যগুলো আমরা বিশেষ করে আমরা বেসিক পোলো টি শার্ট বা সাধারণ পণ্য তৈরিতে আমরা খুব বেশি মাত্রায় মনোযোগী। আমাদের করতে হবে এখন বিশেষায়িত যে পণ্যগুলো আছে স্পোর্টস ওয়্যার সহ অন্যান্য সময়ভিত্তিক যে পোশাকগুলো সেই উৎপাদনে আমাদেরকে নজর দিতে হবে, এবং আমাদের বাংলাদেশে আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের কাঁচা মালটা যেন আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি সেই দিক প্রতি বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। পোশাকে বৈচিত্র্যময়তা আনার বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথা বলছেন। আরেকটি বিষয় আমরা বলতে চাচ্ছি যে এই যে সমস্যাটা এখন হচ্ছে, এই সমস্যাটা কি সাময়িক নাকি দীর্ঘস্থায়ী কোনো প্রভাবের আশঙ্কা? আসলে আপনি যে তথ্যটি আমরা দেখলাম সেটি হচ্ছে গত 4 মাসের তথ্য। আমি বিশ্বাস করতে চাই এটা সাময়িক, কারণ আপনি জানেন যে চলমান রাজনৈতিক যে প্রেক্ষাপটটা ছিল বাংলাদেশের, সেই প্রেক্ষাপটে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের আস্থা হারিয়েছিলেন। সেই আস্থা ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু বর্তমান সরকারের। সরকার যদি আস্থা ফিরিয়ে আনতে পারে, একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে পারে, অবশ্যই বিদেশিরা আবার বাংলাদেশে আসবে, বাংলাদেশ থেকে পণ্য ক্রয় করবে, এবং আমরা যারা বাংলাদেশে আছি এই পণ্য উৎপাদনের সাথে সম্পৃক্ত, আমার থেকে যদি বিদ্যুৎ গ্যাস সহ প্রয়োজনীয় যে রসদগুলো সেগুলো যদি তারা নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে সরবরাহ করতে পারে, অবশ্যই বিশ্ববাজারে বাংলাদেশের অর্থনীতি এবং গার্মেন্টস শিল্প পুনরায় ঘুরে দাঁড়াবে। আমি বিশ্বাস করি। একটা বিষয় সবসময় বলা হয় যে জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের গার্মেন্টস শিল্প অনেক সময় মুখ থুবড়ে পড়তে হয়। এই সংকটটা আসলে এই মুহূর্তে কতটা বাধা দিচ্ছে? আপনি যদি এই কথা বলতে চান, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। আপনার গাজীপুর কেন্দ্রিক বা আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যে এলাকায়, সবগুলো কিন্তু পল্লী বিদ্যুতের আওতায়। আমরা যখন একটি পণ্যের দ্রব্য মূল্যটা আমরা নির্ধারণ করি, তখন আমাদের একটা মাথায় থাকে যে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা জেনারেটরের তেলের একটা দাম আমরা ধরে নিই মাথা পিছু ব্যয়ের পিছনে। বাট দেখা যাচ্ছে যে 12 থেকে 14 ঘন্টায় বিদ্যুৎ ছাড়া আমাদেরকে থাকতে হচ্ছে, যার ফলে উৎপাদন ব্যয় কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। সমসাময়িক অন্যান্য দেশের সাথে আমরা কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে পারছি না। সেক্ষেত্রে শ্রমিকের উপর, আপনাদের মালিক পক্ষের উপরে যেমন প্রভাব পড়ছে, শ্রমিকদের উপরেও তো প্রভাব পড়ছে। শ্রমিকদের উপর প্রভাব পড়াটাই স্বাভাবিক, কারণ যখনই আপনার মালিক পক্ষের উপর প্রভাব পড়বে এবং মালিক যদি তার নিয়মিতভাবে ব্যাংক ঋণ পরিশোধ করতে না পারে, যে প্রভাবটা ব্যাংকিং খাত থেকে আমাদের উপর পড়বে, আমরা যদি ঝুঁকিগ্রস্ত হই, শ্রমিক স্বভাবতই তার চাকরিচ্যুত হবে বা তাদের চাকরির ক্ষেত্রটা তারা হারাবে। যে কিছুক্ষণ আগে জ্বালানির বিষয়ে আমরা কথা বলছিলাম, যে যখন থেকে জ্বালানি সংকট বাংলাদেশে শুরু হয়েছে, কলকারখানাগুলোতে প্রভাব পড়তে শুরু করেছে। নবায়নযোগ্য জ্বালানির বিষয়টি আলোচনায় বারবার এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী যখন কিছুদিন আগে চীন সফরে গেলেন, তখন ওই বিষয়টি এসেছে যে কলকারখানাগুলোকে এগিয়ে নিতে। সেই ক্ষেত্রে কলকারখানাগুলো, গার্মেন্টস শিল্পগুলো আসলে কি ভূমিকা রাখতে পারে, বা এই সুযোগটি আসলে কতটা উপকার করতে পারে? দেখেন, আমাদের বাংলাদেশে যে জিনিসটা হয় কি, বিশ্ববাজারে অর্থাৎ ইউরোপ বা আমেরিকা, আপনি যে বাইরের কথা বলবেন, তারা বাংলাদেশে অনেকগুলো সার্টিফিকেশন চায়। যে সার্টিফিকেশনগুলো প্রয়োজন নেই সেগুলো কিন্তু তারা চেয়ে বেড়ায় আমাদের কাছ থেকে নানাবিধ সুবিধা তারা নেয়ার জন্য। নবায়নযোগ্য যে জ্বালানির কথাটি বলেন, এটি তার মধ্যে একটি অন্যতম একটি ক্ষেত্র। এখন আমরা যদি নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে কথা বলি, যে গার্মেন্টসগুলো আমরা কতটুকু প্রস্তুত, আমাদের তো নির্দিষ্ট একটি ছোট্ট পরিসীমার মধ্যে কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলো, বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো কিন্তু আশেপাশে বৃহৎ আকারে জায়গা নেই যে আমরা নিজেদের আপনার এই নবায়নযোগ্য জ্বালানির জন্য আমরা সোলার প্যানেলটা আমরা বসাবো, যার ফলশ্রুতিতে প্রত্যেকটা ফ্যাক্টরির ছাদে কিন্তু সীমিত পরিসরে এই সোলার প্যানেলটা বসানো আছে, যার থেকে একেবারেই নগণ্য পরিমাণ বিদ্যুতের সাপোর্টটা আমরা পাই। আমাদের এই সাপোর্টটা আরও অনেক বেশি দরকার। আমরা জাতীয় গ্রিড থেকে আমরা সেই সাপোর্টটা প্রত্যাশা করি। সেক্ষেত্রে বড় পরিসরে কি করা যেতে পারে? আপনার পরামর্শ কি সরকারের? বড় পরিসরে সরকার তাদের যে এই জমিগুলো আছে, আপনার উর্বর জমি, অর্থাৎ যেখানে চাষাবাদ হচ্ছে না, চাষাবাদবিহীন নদীর পাড়ের জায়গাটা বা খাস জমিগুলোতে যদি আমাদের এর আওতায় নিয়ে আসে, যেভাবে আমরা চীনে দেখতে পেয়েছি, বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পেয়েছি, সেটা যদি আমাদের জাতীয় গ্রিডে সংযুক্ত করা হয় এবং সেইটি থেকে গার্মেন্টস সেক্টরটাকে, অর্থাৎ শুধু গার্মেন্টস না, আমি বলবো কলকারখানাগুলো যেগুলো উৎপাদনমুখী, সেখানে যদি এই বিদ্যুতের সরবরাহটা নির্বিঘ্নে করা যায়, তাহলে অবশ্যই আমাদের গার্মেন্টস সেক্টর সহ
সকল সেক্টরে আমরা ঘুরে দাঁড়াতে পারবো বলে আমি বিশ্বাস করি। কিছুক্ষণ আগে আরেকটি কথা বলছিলেন যে চীন, ভিয়েতনাম আমাদের যারা প্রধান প্রতিযোগী, তাদের কাঁচামাল উৎপাদনের যে সক্ষমতা সেই তুলনায় আমাদের কম বলে আমাদের খরচটা বাড়ছে। কাঁচামাল উৎপাদনের সক্ষমতা বৃদ্ধিতেও কি পরামর্শ থাকবে? কাঁচামাল উৎপাদনের সক্ষমতার জন্য সর্বাগ্রে সরকারের যে বললাম যে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ প্রয়োজন। আমাদের বাংলাদেশে যে সকল ব্যবসায়ীরা বর্তমানে রয়েছেন তারা এই বৃহৎ পরিসরে বিনিয়োগ করে আসলে এই পণ্য উৎপাদনের মতো অবস্থায় এখনো নেই। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমি একটু কথা যোগ করতে চাই, সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টরের সাপোর্ট ছাড়া কিন্তু একটা গার্মেন্টস ব্যবসায়ী বা যে কোনো উৎপাদনমুখী শিল্প ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। আমাদের দেশে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে একেবারে নিচের লেভেলে অর্থাৎ ক্ষুদ্র পরিসরের যারা ব্যবসায়ী তারা কিন্তু বিভিন্ন ব্যাংকের ম্যানেজারের দরজা পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে না। ব্যাংকগুলো যে জিনিসটি দেখতে চায়, তারা যেই তথ্য প্রমাণগুলো চায় ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের জন্য, সেগুলো আমরা পরিপূর্ণভাবে দেওয়ার পরেও কিন্তু ব্যাংক থেকে সেই সাপোর্টটা আমরা পাই না। যেই সাপোর্টটা নিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি যারা অর্থনৈতিকভাবে অর্থ লোপাটের চিন্তা করছে তাদেরকে কিন্তু ব্যাংক সাপোর্ট করেছে। যারা সত্যিকারের বিনিয়োগকারী, সত্যিকারের ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবসা করতে চায়, ব্যাংক তাদেরকে সেভাবে সাপোর্টটা করতে পারেনি। সেক্ষেত্রে কি কি নীতিগত সহায়তা প্রত্যাশা করেন? আমরা নীতিগত সহায়তা প্রত্যাশা করি। আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং ব্যাংকিং সেক্টর সহ এই গার্মেন্টসের উৎপাদন খাতে যারা সম্পৃক্ত সকলের কাছে বলবো, একটি নির্বিঘ্ন পরিবেশ তৈরি করুন। অর্থনৈতিক প্রবৃদ্ধি আনয়নের জন্য ব্যাংকে বলুন আমাদেরকে সঠিকভাবে সহযোগিতা করার জন্য। সরকার যদি IMF এর লোন আনার জন্য যদি নানাবিধ শর্ত তাদেরকে পূরণ করতে গিয়ে যে পরিমাণ প্রেশারাইজ তারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু আমরা তার চেয়ে বেশি প্রেশারাইজড হই ব্যাংক থেকে। সেই ক্ষেত্রটা যেন যত দ্রুত সম্ভব যতটা নির্বিঘ্ন করা যায় সেটা যদি করা যায়, আমি বিশ্বাস করি যে গার্মেন্টস শিল্প সহ সকল কারখানা আবার ঘুরে দাঁড়াবে। যারা বর্তমানে চাকরিচ্যুত হয়েছে এবং নতুন যে চাকরির বাজারের কথা বলা হচ্ছে সবকিছুই সম্ভব। জি, আপনি যেমনটা বললেন যে এর হিসেবটা আমরা প্রতিবেদনে দেখলাম সেটা গত 4 মাসের, যেটা সাময়িক আপনিও প্রত্যাশা করছেন। সামনের সময়টাতে, এই বছরের বাকি সময়টাতে রপ্তানি আয় ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটা? বাকি সময়টাতে রপ্তানি যে বিষয়টা আপনি বললেন, এখন একটি নির্বাচিত সরকার এসেছে, স্বভাবতই পৃথিবীর সর্বত্রই নির্বাচিত সরকারের উপর বিনিয়োগের আস্থাটা অনেকটাই বৃদ্ধি পায়। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বিদেশ সফর করেছেন, বিনিয়োগের কথাও বলেছেন। বিশ্ববাজারে বাংলাদেশের একটি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তুলে ধরার চেষ্টা করছেন। এই জিনিসটা যদি তুলে ধরা যায় তাহলে ইউরোপ এবং আমেরিকার যে বাজার তারা আমাদের উপর আবার তাদের সেই আস্থাটা ফিরে পাবেন। আমরাও সঠিক সময়ে পণ্য রপ্তানি করতে পারবো। আর সঠিক সময় এবং গুণগত মান যদি নিশ্চিত করতে পারি এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশের এই খাতটা পুনরায় আবারও আমরা শীর্ষে নিয়ে যেতে সক্ষম হব। যে যেমনটা রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কথা বলছিলেন, যেই অস্থিতিশীল পরিস্থিতির জন্য যেই ধাক্কাটা খেয়েছিল সেই ধাক্কাটা কতটা কাটিয়ে উঠতে পেরেছে এখন পর্যন্ত নতুন সরকারের সময়? দেখেন, একটি ভূমিকম্প সংঘটিত হয় কয়েকটা সেকেন্ডের জন্য, কিন্তু আমরা নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করি দীর্ঘমেয়াদী। ঠিক তেমনি আমাদের যে রাজনৈতিক অস্থিরতার কারণে যে ধাক্কাটি আমাদের উপর গিয়েছে সেটিকে আমরা সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের সময়ের প্রয়োজন হবে, পরিবেশ প্রয়োজন হবে। সময় এবং পরিবেশ এই দুটির সমন্বয় যখন সংগঠিত হবে এবং আমরা যখন ভালো পণ্য তাদেরকে উপহার হিসেবে দিতে পারবো, পুনরায় আবার এই বাজার আমাদের দখলে চলে আসবে। জি, পণ্যের বৈচিত্র্যময়তার কথা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম। এখন পর্যন্ত আমাদের পণ্যের বৈচিত্র্যময়তা কেমন আছে এবং কোন কোন ধরনের বৈচিত্র্যময়তা? পণ্যের বৈচিত্র্যময়তার কথা যে কথাটি বলছিলেন আমি প্রতিবেদনও দেখছিলাম, আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় আমরা বেসিক পোলো টি শার্ট বা বেসিক টি শার্ট বেসিক পণ্যের উপর আমরা নির্ভরশীল, কিন্তু এখন প্রযুক্তি নির্ভর পণ্যটা অনেক বেশি। স্পেন্ডেক্স, আপনি স্পোর্টস ওয়্যারগুলো আপনি দেখবেন যে যেন বৃষ্টির পানিতে ভিজে যাওয়ার পরপরই যেন শুকিয়ে যায়। এই জাতীয় যে ফেব্রিক্সগুলো আছে এই ফেব্রিক্সগুলোর উপরে কিন্তু আমাদের বাংলাদেশের বিশেষায়িত কোনো ফ্যাক্টরি নাই। যে কারণে বিশ্ব বাজার যখন বৈচিত্র্যতার দিকে ঘুরছে, জলবায়ু পরিবর্তন সহ নানাবিধ কারণে পোশাকের বৈচিত্র্যতা চলে এসেছে। এখন সেই বাজারটি দখলের জন্য কিন্তু আমরা পুরোপুরি প্রস্তুত নয়, যার ফলশ্রুতিতে সেই বাজারটা চলে যাচ্ছে ভিয়েতনাম বা চীনের কাছে। আর যে কথাটি আমি আগে বলছিলাম যে চীন থেকে পণ্য আমদানি করে আমরা কাঁচা পণ্য আমদানি করে আমরা উৎপাদন করছি, যার ফলে চীনের সাথে আমরা যে দাম, আমাদের শ্রমবাজার কিছুটা নিম্নমুখী বা আমাদের শ্রমিক বান্ধব বিধায় আমরা কিন্তু টিকে থাকতে পারছি। আমাদের শ্রমিকের মজুরি যদি বেশি হতো আমাদের মনে হয় না যে বাংলাদেশে গার্মেন্টস শিল্প এইভাবে রাইজ করা সম্ভব ছিল। জি, আপনি যেই কথাটি বললেন যে চীন বা ভিয়েতনাম তারা যেইভাবে সক্ষম, আমরা সেইভাবে সক্ষম না। জলবায়ু থেকে শুরু করে বিভিন্ন বিষয়কে কনসার্ন করে ইউরোপ বা অন্যান্য দেশ যেভাবে আমাদের পণ্যটা চায়, আমরা কেন সক্ষম না? সক্ষম হতে আমাদের কি কি দরকার? আর কেন সক্ষম না সেটি হচ্ছে যে আমাদের ব্যবসায়ীদের মধ্যে অতি দ্রুত মুনাফা লাভের যে চিন্তাটা, এই জিনিসটা আমাদের মধ্যে ব্যাপকভাবে কাজ করে। আমরা যদি একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি, প্রযুক্তি নির্ভর পরিকল্পনা করি, তাহলে অবশ্যই সম্ভব। আপনি দেখেন একটি সোয়েটার ফ্যাক্টরির কথা যদি বলি, সোয়েটারের যে মেশিনগুলো
চায়নাতে উৎপাদিত হচ্ছে, একই কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের মেশিন উৎপাদিত হচ্ছে। আজ এত বছর অবধি বাংলাদেশে এখন পর্যন্ত এইটির যে একটি আপনার বাংলাদেশে কোনো ধরনের কোনো মেশিন কারখানা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল চায়না অর্থনীতির উপরে। এই জিনিসটি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে র ম্যাটেরিয়ালসগুলোর কথা আমরা বলছি, এগুলো বাংলাদেশে যেন উৎপাদন করা যায় সেই দিকটির দিকে নজর রাখতে হবে। সরকারের একটি বিশেষ টিম করে দেওয়া উচিত যারা এই সেক্টরটা নিয়ে বিশেষভাবে কাজ করবে। সেক্ষেত্রে যদি কাঁচামাল উৎপাদনে আমরা জোর দিতে না পারি, বিনিয়োগের সম্ভাবনা সেভাবে না আসে, তাহলে কতটা শঙ্কার মধ্যে থাকবে? অবশ্যই সেটা সংখ্যামে থাকবে। বিনিয়োগ যদি না আসে, পাশাপাশি যদি আমরা বাজারটা, বর্তমান বাজারের যে ট্রেন্ডটা সেটা যদি আমরা ধরতে না পারি, আমরা অবশ্যই পিছিয়ে যাব। আপনি দেখেন আমরা রপ্তানিতে শীর্ষে ছিলাম, এখন আমরা তৃতীয় স্থানে চলে আসছি। আমরা নিশ্চয়ই চাইবো না যে আমরা আরও পিছিয়ে পড়ি, সরকারও চাইবে না আমরা পিছিয়ে পড়ি। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই সেক্টরটিকে পুনরায় পুনর্জীবিত করার জন্য এবং আবারও বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ডটিকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার কার্যকরী ভূমিকা নেবে। যে আরেকটি বিষয় আপনি বলছিলেন যে অর্ডার কম না, কিন্তু পণ্যের যে দাম, মূল্য নির্ধারণ সেটি কম, সেই ক্ষেত্রে আমাদের নেগোসিয়েশনের জায়গাটা স্ট্রং করার জন্য কি করা যায়? নেগোসিয়েশনের জায়গাটা স্ট্রং করার জন্য যে বিষয়টা আমি কিন্তু আগে মাঝখানে একটু বলেছিলাম যে আমরা বেসিক পণ্যের উপরে অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল। ভিয়েতনাম কিন্তু আমাদের চেয়ে অনেক কম পণ্য, সংখ্যার দিক থেকে অনেক কম পণ্য তারা রপ্তানি করে, কিন্তু তারা প্রাইস পায় বেশি, আমরা প্রাইস পাচ্ছি কম, শুধুমাত্র আমাদের বেসিকটার কারণে। আর আমাদের মধ্যে যে জিনিসটা হচ্ছে আমরা বায়ারদের সাথে নেগোশিয়েট করতে পারছি না, এটা আমাদের সম্পূর্ণভাবে ব্যর্থতা, যে আমরা মূল্য নিয়ে তাদের সাথে, সেই ব্যর্থতার কারণটা যদি আপনাকে আমরা ব্যাখ্যা করতে যাই, আমরা কিন্তু সবসময় সময়টা সঠিকভাবে আমরা তাদের রক্ষা করতে পারি না। অর্থাৎ অর্ডার যে লিড টাইমটা তারা দেয়, লিড টাইমটা আমরা সবসময় কনফার্ম করতে পারি না। আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটের অস্থিরতা, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক জটিলতা, নানাবিধ কারণে পণ্য আমদানির জন্য একটু যদি যুক্ত করি, আপনাদের তরফ থেকে, ব্যবসায়ীদের তরফ থেকে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ আছে? ব্যবসায়ীদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার যে বিষয়টি বললেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবার সরকারের শরণাপন্ন হওয়া ছাড়া আসলে এর বেশি কিছু করার সুযোগ থাকে না। বন্দর তো আর আপনার বিজিএমই, বিকেএমই বা অন্যান্য কলকারখানা যারা জড়িত তারা তো আর বন্দর পরিচালনা করবে না, বন্দর পরিচালনার দায়িত্ব সরকারের। সেই ক্ষেত্রে সরকার যতটা আপনার ব্যবসা বান্ধব হবে, অবশ্যই আপনারা পাচ্ছেন, কিংবা হ্যাঁ, সরকারের সহায়তা নিয়ে যে জিনিসটি বললেন যে আপনার নতুন সরকার মাত্র 4টি মাস গিয়েছে, ইতিমধ্যেই বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে ব্যবসা বাণিজ্যকে সম্প্রসারিত করার জন্য বিনিয়োগ আনার বিষয়টি সহ বিদেশে রপ্তানির ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা তারা আমাদেরকে দিবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমরাও প্রত্যাশা করি ইনশাল্লাহ আমরা বিশ্ববাজারে আবারও ঘুরে দাঁড়াবো। একদম শেষ সময় চলে এসেছে, একটু যদি 1 মিনিটের মধ্যে বলতেন যে এই যে সংকট চলছে, এই সংকট কাটাতে ব্যবসায়ী, সরকার সবাই মিলে সমন্বিত কি উদ্যোগ এখন জরুরি ভিত্তিতে নেওয়া দরকার এবং নেওয়া সম্ভব? জরুরি ভিত্তিতে যে জিনিসটি নেওয়া দরকার, আপনি আমাদের এই মুহূর্তে সর্বাগ্রে দরকার যেটি আমরা যে রপ্তানিটা করব সে রপ্তানিটা নির্বিঘ্ন করা। অর্থাৎ যে অর্ডারগুলো বাংলাদেশে এই মুহূর্তে আছে সেই মালগুলো যেন আমরা নিশ্চিন্তে ঠিকভাবে দিতে পারি। বিদ্যুৎ এবং গ্যাসের অর্থাৎ জ্বালানির যে সাপোর্টটা, এটা নিশ্চয়তা যদি আমরা পাই এবং সঠিক সময় যদি আমরা ব্যাংক থেকে আমরা যদি সাপোর্টটা পাই, এলসি সাপোর্টটা যদি আমরা সঠিক মতো সময়ে পাই, তাহলে আমাদের পক্ষে সম্ভব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সময় টিভির সকল দর্শককে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম তৈরি পোশাক খাত নিয়ে। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন কিউএস টেক্স নেটওয়ার্কের চেয়ারম্যান শাফায়াতুল্লাহ রহমত। এবার অন্য প্রসঙ্গ 5,500 কোটি। সর্বনিম্ন 10,000 টাকা বিনিয়োগে 273 দিন মেয়াদী সুকুক কিনতে পারবেন গ্রাহকরা। এতে বার্ষিক মুনাফার হার ধরা হয়েছে 9.36%। গ্রাহকরা নিজেদের ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে শরিয়া ভিত্তিক ও নিরাপদ এই সরকারি বিনিয়োগে অংশ নিতে পারবেন। শনিবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যায়, সর্বমোট ইস্যুকৃত সুকুকের পরিমাণ 5,500 কোটি টাকা। আবাসিক ও অনাবাসিক ব্যক্তি এবং প্রতিষ্ঠান নিজেদের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এতে বিনিয়োগ করতে পারবেন। এছাড়া অন্যান্য সরকারি সিকিউরিটিজের মতোই রেপো সুবিধা থাকছে। রোববার সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত চলবে অকশন। সিলেটে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। ব্যবসায়ীদের অভিযোগ, জেলায় ট্যানারি না থাকায় সম্পূর্ণ নির্ভরশীল হয়ে উঠেছে ঢাকার উপর। সেখানেও পুঁজি আটকে থাকায় তৈরি হয়েছে টিকে থাকা নিয়ে শঙ্কা। ট্যানারি শিল্প গড়ে উঠলে সংকট দূর হবার আশা তাদের। একই সঙ্গে তৈরি হবে নতুন কর্মসংস্থান। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে।
প্রবাসী অধ্যুষিত সিলেটে এবছর ঈদ উল আজহায় কোরবানি হয়েছে 2,74,000-এরও অধিক পশু। চলতি বছর ঢাকার বাইরে লবণজাত গরুর চামড়া প্রতি বর্গফুট গত বছরের চেয়ে $2 বাড়িয়ে 57 থেকে 62 টাকা নির্ধারণ করে সরকার। তবে ব্যবসায়ীদের অভিযোগ, ট্রেনারিগুলো প্রতি বর্গফুট 25 থেকে 27 টাকার উপর দিতে রাজি নন। এতে তৈরি হয়েছে হতাশা। 40 বছরের ভিতরে এই ধরনের চামড়া বেচা কিনে আমি দেখছি না। 40%, 30%, 50% টাকা পাবে, বাকি কোন 3-4 মাস হইবে, এটার কোনো গ্যারান্টি নাই। ব্যবসায়ীরা জানান, সিলেটে কোনো ট্যানারি না থাকায় সংগ্রহ করা চামড়া ঢাকার সাভার সহ অন্যান্য এলাকায় পাঠাতে হয়। এতে পরিবহন ব্যয় বাড়ে, নষ্ট হয় সময়, বঞ্চিত হতে হয় ন্যায্য দাম থেকে। অন্যদিকে ট্যানারিতে বড় অঙ্কের টাকা আটকে থাকায় দিন দিন বাড়ছে আর্থিক ক্ষতি। বছরের পর বছর লোকসান গুনতে গুনতে সিলেটের প্রায় 2 শতাধিক চামড়া ব্যবসায়ী তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে বলে জানিয়েছেন। কোরবানির আগে তারা 50% টাকাটা মানে রাখিয়া দেয়। এটা পরবর্তী তারা বলে আমরা মানে এক সপ্তাহ পরে দিয়ে মানে মাস পরে দিয়ে, কিন্তু তারা টাকাটা দেয় না। এই ব্যবসা চালিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমাদের আর নাই। চামড়া কিনতেছি আমরা 800 টাকা, বেচতেছি 500 টাকা। সিলেটের সঙ্গে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর যোগাযোগ উন্নত। এই অঞ্চল থেকে সহজেই কাঁচা চামড়া সংগ্রহ করা সম্ভব। আধুনিক ও আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব ট্যানারি শিল্প গড়ে উঠলে কোরবানির চামড়ার অপচয় কমবে, পাশাপাশি ন্যায্য মূল্য নিশ্চিতের সঙ্গে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, বলছেন ব্যবসায়ীরা। জিওগ্রাফিক্যাল দিক দিয়েও আমরা কিন্তু সিলেট অনেক স্টাবলিশড, সেই দিক দিয়ে এই ট্যানারি শিল্পটা সিলেটে স্থাপন করা অত্যন্ত জরুরি এবং লাভজনক এবং সরকারের জন্য খুবই ভালো। সিলেটের অর্থনীতি দীর্ঘদিন ধরে প্রবাসী আয়, চা আর পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। সংশ্লিষ্টদের মতে পরিকল্পিত ট্যানারি শিল্প গড়ে উঠলে এই অঞ্চলে উন্মোচন হবে শিল্পায়নের নতুন দিগন্ত। একই সঙ্গে চামড়া শিল্পে যুক্ত হবে একটি নতুন সম্ভাবনা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আজ থেকে ভারতের পর্যটন ভিসা কার্যক্রম শুরু হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি ও রাজশাহী ভিসা অফিসের সামনে আছেন সহকর্মী মওদুদ রানা। যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। প্রায় 2 বছর পর ভারতীয় যে পর্যটন ভিসা সেটি চালু হচ্ছে এবং আজকে থেকে সেই কার্যক্রম শুরু হওয়ার কথা। আমি সকাল থেকে রাজশাহীর যে ভারতীয় ভিসা সেন্টার রয়েছে আমি সেখানে অবস্থান করেছি এবং সকাল থেকে এখন পর্যন্ত কোনো পর্যটক যিনি এখানে আবেদনপত্র জমা দিবেন এমন কাউকে আমি পাইনি। আমি এখানে আশেপাশের যে ভিসার আবেদনের যে আনঅফিসিয়ালি যেসব দোকানগুলো রয়েছে, অর্থাৎ যেখান থেকে পর্যটকরা আবেদনপত্র জমা দেন, সেসব দোকানদারদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত আবেদনপত্র জমার যে প্রক্রিয়া সেটি তারা জানতে পারেননি, এমনকি যে নির্দিষ্ট লিঙ্কে আবেদনপত্র করতে হবে সেটিও তারা আসলে খুঁজে পাচ্ছেন না। তারা যেটি বলছেন যে এই পর্যটক ভিসার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। প্রথমে একটি যে নির্দিষ্ট আবেদনপত্র লিঙ্ক রয়েছে অনলাইনে, সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে আবেদনপত্র জমা দিতে হবে এবং সেটি আবেদনপত্র শেষ হওয়ার পরে সেটি ডাউনলোড করে প্রিন্ট দিতে হবে এবং সেই প্রিন্ট দেওয়ার পরে এখানে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অর্থাৎ একটি স্লট বুক করতে হবে। সেই স্লট বুক করার যে প্রক্রিয়াটি সেটি মূলত এখনো শুরু হয়নি, যার ফলে কেউ যে এখানে পর্যটক ভিসার জন্য আবেদনপত্রটি জমা দিবেন সেটি হচ্ছে না। এই স্লট বুকিং যতক্ষণ না পর্যন্ত সহজলভ্য হচ্ছে বা শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটি শুরু হচ্ছে না। আমরা স্থানীয় যে সহকারী হাই কমিশনারের কার্যালয় রয়েছে সেখানেও কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারাও আমাদেরকে সঠিকভাবে বলতে পারেনি যে কখন থেকে আসলে আবেদনপত্র জমা দেওয়ার যে প্রক্রিয়া বা যে স্লট বুকিংয়ের প্রক্রিয়া সেটি আসলে শুরু হচ্ছে। তবে আমরা বেশ কয়েকটি অসমর্থিত সূত্রের সাথে কথা বলেছি। এখানে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা 6টার পর থেকে আবেদনপত্র যে প্রক্রিয়া, অর্থাৎ নির্দিষ্ট লিঙ্কে আবেদনপত্র যে তথ্য জমা দেওয়া এবং স্লট বুকিং দেওয়ার যে প্রক্রিয়া সেটি সন্ধ্যার পর থেকে শুরু হবে। আমরা এই বিষয়ে আরও জানবো চট্টগ্রাম থেকে, সে আমাদেরকে জানাবেন সহকর্মী লিপি।
আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামে ভারতীয় যে ভিসা সেন্টার আছে অ্যাপ্লিকেশন সেই সেন্টারের সামনে, যেটি আসলে নগরীর 2 নম্বর গেটে অবস্থিত। এবং আপনারা জানেন যে আজ থেকে কিন্তু শুরু হচ্ছে দীর্ঘ 2 বছর পর পর্যটন ভিসা দেওয়া ভারতের, এবং সে কারণে বেশ কিছু নিয়মের পরিবর্তন নিয়ে এসেছে। নতুন নিয়ম অনুযায়ী যে আজকে থেকে কিন্তু আবেদন করতে পারবে, এবং যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করার পর কিন্তু সেই আবেদনপত্র ডাউনলোড করে স্লট নিতে পারবে। এবং সে কারণে আসলে যারা ভিসা প্রত্যাশী পর্যটন ভিসার, তাদের কিন্তু আজকে আমরা ভিড় এই সেন্টারে দেখতে পাচ্ছি না। যে টুকটাক ভিসা প্রত্যাশীরা আসছেন তারা বেশিরভাগই চিকিৎসা ভিসার জন্য এসেছেন, এবং যদি জানেন যে চিকিৎসা ভিসাও আসলে খুব সীমিত আকারে চলছিল, এবং তারা যারা আসছেন তারা কিন্তু সেই চিকিৎসা ভিসার জন্যই আসছেন। এবং যারা পর্যটন ভিসার জন্য আজকে আবেদন করবেন তাদের কিন্তু স্লটগুলো পরে বুকিং দেওয়া হবে, এবং তারপরে আসলে তারা এই ভিসা সেন্টারে আসবেন। এবং সে কারণে আসলে আজকে পর্যটন ভিসার প্রত্যাশী যারা আছেন তাদের কিন্তু সেন্টারগুলোতেও ভিড় দেখা যায় না। এবং এখানে যারা দায়িত্বশীল আছেন তারাও আসলে বলছেন যে যে ধরনের ভিসার প্রক্রিয়া কিংবা ভিসার আবেদনপত্র সেগুলো তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে, সেই নিয়ম অনুযায়ী করলে আসলে তাদের স্লটের যে বুকিং সেটা দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম ও রাজশাহীতে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভারতের শিক্ষা প্রতিষ্ঠান পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় সুযোগ ও শিক্ষাবৃত্তি নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে ক্যারিয়ার গাইডলাইন কনসালটেন্সির সহযোগিতায় PU বাংলাদেশ পার্টনারশিপ অ্যাডভান্সমেন্ট ডায়ালগ 2026-27 অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়োজকরা জানান, ভারতের A+ গ্রেড প্রাপ্ত পারুল ইউনিভার্সিটি গুজরাট সরকার কর্তৃক সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে স্বীকৃত। এছাড়াও এটি 2025 সালে তালিকায় উদ্ভাবনী ক্ষেত্রে ভারতের শীর্ষ 50টি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর দেবাংশু প্যাটেল উপস্থিত থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন ও আকর্ষণীয় স্কলারশিপের নতুন সুযোগের কথা জানান। তিনি বলেন, বর্তমানে 500 জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। দেখছেন এসময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দেখছেন এসময়ের বাণিজ্য। নদ নদীর পানি কমলেও তীব্র হয়েছে ভাঙন। প্রতিরোধে তেমন ব্যবস্থা না থাকায় হুমকিতে হাজারো পরিবার। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে কুড়িগ্রামের যাত্রাপুরে আছেন সহকর্মী বাদশা সৈকত ও গাইবান্ধায় বিপ্লব ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি বাদশার কাছে। বাদশা, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যে বানিয়াপাড়া, সেই বানিয়াপাড়া এলাকা। আমরা সকাল থেকে এখানে দেখেছি যে নদীর পানি বাড়ার সাথে সাথে এখানে যে ভাঙ্গন সেটি কিন্তু তীব্র হয়ে উঠেছে। যদি দেখাই যে এখানে আসলে এই যে ভাঙ্গনের কবলে পড়ে একবারে কাছারের উপর থেকে ঘর বাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে, এবং আমরা যদি দেখাই যে এখানে আসলে গত 3 থেকে 4 দিনে আরও কয়েকটি বাড়ি সরিয়ে নেওয়া হয়েছে এই অব্যাহত ভাঙ্গনের ফলে। এবং এই মুহূর্তে কিন্তু কয়েকটি বাড়ি আবার সরানোর প্রস্তুতি চলছে, এবং একটি বাড়ি সরিয়ে নেওয়া হচ্ছে। কারণ হলো যে এখানে যে গত 1 সপ্তাহ ধরে নদ নদীর পানি বৃদ্ধির ফলে যে ভাঙ্গন, সেই ভাঙ্গনের কারণে এই ঘর বাড়িগুলো ভাঙ্গনের কবলে পড়লেও এখানে কিন্তু সরকারি যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু নাই। সেই পদক্ষেপ না থাকার কারণে কিন্তু বাধ্য হয়ে এখানকার যে মানুষজন তারা ঘর বাড়ি সরিয়ে নিচ্ছেন। এই একই অবস্থা কিন্তু চলছে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত প্রধান যে 4টি নদ নদী, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার নদের যে 36টি পয়েন্ট, সেই 36টি পয়েন্টে কিন্তু একই অবস্থা চলছে এসব নদ নদীর ভাঙ্গন। এবং আরেকটি বিষয় হলো, সেটি হলো যে আবারও কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে বন্যা সতর্কীকরণ থেকে যে আবারও বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা এবং ভাঙ্গন পরিস্থিতির সর্বশেষ। আমরা আরও ভাঙ্গনের খবর জানতে চলে যাব গাইবান্ধায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিপ্লব ইসলাম।
আমরা দেখছি যে ব্রহ্মপুত্রের পানি কিন্তু সকাল ৬টা থেকে যদি সকাল ৯টা পর্যন্ত বলি তবে কিন্তু বলতে পারি যে ধীরগতিতে হলেও কিন্তু ২ সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে। তো গেল ১২ ঘন্টার ব্যবধানে কিন্তু শুধু ব্রহ্মপুত্র এবং যে ঘাঘটের পানি এটি বৃদ্ধি পেয়েছে, কিন্তু বিপদসীমার কিন্তু অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি বলি যে ১০০ সেন্টিমিটারের বেশি নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আগামী আরও ১ সপ্তাহ কিন্তু এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এবং স্বল্পমেয়াদী একটি বন্যার আশঙ্কা তারা করছেন। তো আর যদি বলি যে তিস্তা করতোয়ার পানি কিন্তু সকাল থেকে বৃদ্ধি পায়নি এবং গেল ১ সপ্তাহ থেকে কিন্তু কমছে, কিন্তু পানি বৃদ্ধি এবং বাড়ার ফলে কিন্তু এই নদীগুলিতে তীব্র ভাঙন সৃষ্টি হয়েছে। আমি আছি গাইবান্ধার সুন্দরগঞ্জের বাবুরবাজার এলাকায়। এই বাবুরবাজার থেকে দত্তের খামার পর্যন্ত ১ কিলোমিটার এলাকায় কিন্তু তীব্র ভাঙন চলছে। এই এলাকাটিতে কিন্তু তিস্তা এবং বলছেন যে গেল ১ সপ্তাহের ব্যবধানে শুধু এই এলাকাটিরই কিন্তু কয়েকশো বিঘা জমি কিন্তু নদীগর্ভে চলে গেছে। তো আসলে এই যে ব্রহ্মপুত্র এবং করতোয়া, তিস্তা, ঘাঘট সবগুলো নদ নদীর কিন্তু প্রায় ২০টি পয়েন্টে এরকম ভাঙন শুরু হয়েছে। স্থানীয়রা যেটি দাবি করছেন যে ভাঙনের যেভাবে তাদের নদীগর্ভে বিলীন হচ্ছে বাড়িঘর, বসতভিটা হুমকির মধ্যে রয়েছে। দ্রুত এ সকল এলাকায় জরুরি প্রতিরক্ষা কাজ করার তারা দাবি করেছেন। তো এই ছিল গাইবান্ধার পানি বৃদ্ধি এবং ভাঙনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রাম ও গাইবান্ধায়। নেত্রকোনায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্বজনপ্রীতি সহ একই ঘরে রাখা হয়েছে একাধিক নাম। স্থানীয় প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন ভুক্তভোগীরা। তদন্তে গঠিত হয়েছে কমিটি। অনিয়ম খতিয়ে দেখার আশ্বাস সংশ্লিষ্টদের। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে নেত্রকোনার হাউসসহ প্রায় সব এলাকার ফসলি জমির ধান। কৃষি বিভাগের তথ্য মতে জেলার মোট ১৬,৮৭৭ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭৭,৩৬৩ জন কৃষক। সরকার ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদানে চালসহ আর্থিক অনুদানের জন্য তালিকা প্রস্তুত করে। এসব তালিকা প্রকাশ হতেই প্রায় সব উপজেলায় কৃষকদের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও একই ঘরে একাধিক জনের নাম তালিকায় থাকায় কলমাকান্দা উপজেলা প্রশাসনের কাছে জমা পড়েছে অসংখ্য অভিযোগ। তবে স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার বলেছেন তড়িৎ গতিতে কাজ করতে গিয়ে কিছু ভুল হতে পারে। অফিসার আমার এলাকা, তার যে একটা গোষ্ঠী আছে গ্রুপ রক্তের, এটার মাধ্যমে সবাই পাইতে বন্টন করে নেয়, কিন্তু আমরা যে এলাকাবাসী আছি এটার অবদান ১ কেজি ধান পর্যন্ত বীজ পর্যন্ত কেউ পায়নি। এখান থেকে তারা সরে দিলে এমনি বীজ গেলে আমরা পাই না, তারাই পায় সব কিছু। স্বজনপ্রীতি করছে নিজের ফ্যামিলিতে ৮টি নাম, 4টি নাম হচ্ছে শাহিন অফিসারের ফ্যামিলিতে। হয়তো যিনি পান না তিনি এসে বলতেছে যে আমি বেশি ক্ষতিগ্রস্ত, সে ক্ষতিগ্রস্ত কম, সে পায় না। কিন্তু এখন যারা এই তালিকাটা করেছেন, আমি যতটুকু জানি প্রশাসনের উদ্যোগে সেই তালিকাগুলো হয়েছে এবং তারা প্রায় প্রতিটা বাড়িতে বাড়িতে গেছে। অনিয়মের জন্য গণস্বাক্ষর দিয়ে কলমাকান্দার পোগলা ইউনিয়নের ইউনিয়ন কৃষি কর্মকর্তা নূর খান ও শাহিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা, যা তদন্তে গঠিত হয়েছে ৩ সদস্যের কমিটি। যে প্রাথমিক তালিকাটা আসবে সেখানে আমাদের যাচাই বাছাই করবে এবং সেক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট আমাদের এমপি মহোদয়ের সাথে পরামর্শ এবং আলোচনা সাপেক্ষে সমন্বয় করে তালিকাটা করা হয়েছে। এটুকু আমরা চিঠিপত্রে আমি যেটা লিখেছি। এখন এর মধ্যে যদি কিছু হয়ে থাকে সেটা যদি আমার সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে তদন্ত সাপেক্ষে যেটা হবে সেটা ব্যবস্থা গ্রহণ করবে। এখানে কিন্তু আমাদের সরাসরি যে আমাদের ডিপার্টমেন্টের যে আমাদের আছে এককভাবে হলে সেগুলো অবশ্যই আমরা নিজেরাই আমরা তদন্ত কমিটি করতাম, সেটা আমাদের ব্যবস্থা নিতাম। আমরা উপজেলা প্রশাসন থেকে ইতিমধ্যে ৩ সদস্যের একটি কমিটি করে দিয়েছি কৃষি কর্মকর্তা এবং পিআর সাহেবকে দিয়ে, যেন তারা এটা ওই স্পেসিফিক যদি কারো নামে কোনো অভিযোগ থাকে সেটা যাতে অ্যাড্রেস করে আমাদেরকে ৭ কর্মদিবসের মধ্যে দেয়, যেন আমরা পরবর্তীতে কোনো পদক্ষেপ থাকলে আইন নিতে পারি। জেলা প্রশাসন সূত্র জানায় জেলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তা পেয়েছেন ৪০,৯১৩ কৃষক। সময় সংবাদ, নেত্রকোনা। জলাবদ্ধতায় বোরো ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে আউশ ধান চাষে মনোযোগী মৌলভীবাজারের কৃষকরা।
জেলার হাওড়পাড় সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে চাষাবাদ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা কৃষি বিভাগের। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমদের ছবিতে রিপোর্ট। আবহাওয়া আউশ চাষাবাদের সম্পূর্ণ অনুকূলে থাকায় চাষিরা জমি প্রস্তুত ও হালি চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। ভোর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ফসলের মাঠ জুড়ে ব্যাপক কর্মযজ্ঞ। এবছর আগাম ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারে ব্যাপকভাবে বড় ফসলের ক্ষতি হয়, যা কাটিয়ে উঠতে আউশ ধান চাষে আগ্রহী হন চাষিরা। কৃষি বিভাগ আউশের আবাদ বাড়াতে চাষিদের মধ্যে বিনামূল্যে প্রণোদনার সার বীজ বিতরণ করছে। চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১,৬৮৪ হেক্টর অতিরিক্ত আউশ আবাদ হয়েছে। হেক্টর প্রতি উৎপাদন ধরা হয়েছে 2.88 মেট্রিক টন। আমি এই জায়গার মধ্যে আউশ ফলন ফলাইছি, আশা করি এবার ফলনে ভালো হইব। আমি আউশ ধানের মেজান মধ্যে দিছি, আবার যদি উপরাল্লাহ দেয় তো দিল, আমি পাইলাম, আর না হইলে করার কিছু নেই। আলহামদুলিল্লাহ গ্রোথ বালা দেখি, আর ধানটা সুন্দরই ওর লাগাইলাম আর কি, আল্লাহ মালিক। কৃষি বিভাগ বলছে বৈরী কোনো পরিবেশের সম্মুখীন না হলে এবছর আউশের ভালো ফলন হবে। প্রণোদনার মাধ্যমে সার বীজ দিয়ে কৃষকদের এই আউশ আবাদের উৎসাহ করতেছে এবং আউশ আবাদটা ভালো হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা প্রতিনিয়তই মাঠে যাচ্ছে, তারা কৃষকদেরকে রোগ পোকামাকড় দমনের সহায়তা দিচ্ছে, আগাছা দমনের সহায়তা দিচ্ছে, যার ফলে কিন্তু এই বছর অন্যান্য বছরের তুলনায় একটু বেশি আবাদ হয়েছে এবং এর দ্বারা আশা করছি অব্যাহত থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় ৩৮,৫৩০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন ধরা হয়েছে ১,১১,১০১ মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। শুরু হতে যাচ্ছে বাংলা ভাষা ভিত্তিক প্রতিযোগিতা ও টেলিভিশন রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। সপ্তম বর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 2017 সাল থেকে দেশব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির জ্ঞান চর্চা এবং সৃজনশীলতার বিকাশ ঘটছে বলে মনে করেন আয়োজকরা। যুক্তরাষ্ট্রের সর্বশেষ মূল্যস্ফীতি প্রতিবেদন বাজারের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে আসায় টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম কিছুটা বেড়েছে, যদিও সপ্তাহ ব্যবধানে এখনও কমতি মূল্যবান এই ধাতুর দাম। এদিকে সপ্তাহ ব্যবধানে কিছুটা বাড়লেও রোববার বিশ্ববাজারে বেড়েছে রূপা, কপার, স্টিলের দাম, তবে কমেছে লিথিয়ামের দাম। বাজারের প্রত্যাশার সঙ্গে যুক্তরাষ্ট্রের সবশেষ মূল্যস্ফীতি সামঞ্জস্যপূর্ণ হওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের বাজার। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, সকালে বিশ্ববাজারের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে $4,087 1 সেন্টে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 1.56% কম। বেড়েছে রূপার দামও, তবে সপ্তাহ ব্যবধানে প্রায় 9.48% কমে প্রতি আউন্স বিক্রি হচ্ছে $58.75। একদিনে বেড়েছে 1.57%। 2 দিনে বেড়েছে কপারের দামও, 1.15% বেড়ে প্রতি পাউন্ড বিক্রি হচ্ছে $6.14, তবে সপ্তাহ ব্যবধানে কমেছে 2.89%। একদিনে 0.2% বেড়েছে স্টিলের বাজার, তবে আগের সপ্তাহের তুলনায় 0.39% কমে প্রতি টন বিক্রি হচ্ছে $3,064। তবে কমছে লিথিয়ামের দাম, সপ্তাহ ব্যবধানে 2.87% কমে প্রতি টন বিক্রি হচ্ছে $15,250। ফরহাদুর রহমান, সময় সংবাদ। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি আর অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার ধাক্কা লেগেছে অস্ট্রেলিয়ার পর্যটন খাতে। চলতি বছর বড় লক্ষ্যমাত্রা থাকলেও দেশটিতে পর্যটকদের আগমন আশঙ্কাজনক হারে কমে গেছে। পর্যটন খাতের এই আকস্মিক মন্দায় কর্মক্ষেত্রে তৈরি হয়েছে তীব্র সংকট। খণ্ডকালীন চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন SM আমিনুল রুবেল। চলতি বছর অন্তত 85 লাখ বিদেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যমাত্রা ছিল অস্ট্রেলিয়ার। তবে মধ্যপ্রাচ্য সংকট আর বিশ্ব অর্থনীতির মন্দায় চলতি শীত মৌসুমে পর্যটকদের আনাগোনা অনেকটাই কমে গেছে। গত 3 মাসে দেশটিতে ভ্রমণ ভিসায় এসেছেন মাত্র 14.5 লাখ পর্যটক, যা বাৎসরিক $81 বিলিয়ন রাজস্ব আয়ের ঘাটতিকে বড় ঝুঁকিতে ফেলেছে।
পর্যটন খাতের এই মন্দার সবচেয়ে বড় ধাক্কা লেগেছে এখানে পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের উপর। হসপিটালিটি সেক্টরের খণ্ডকালীন আয় দিয়ে যারা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি ও নিজেদের খরচ যোগাতেন, পর্যটক সংকটে প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করায় তারা এখন কাজ হারাচ্ছেন। আকস্মিক এই কর্মহীনতা প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রবাস জীবনকে তীব্র অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। যে সময় বিচে অনেক মানুষ থাকার কথা ছিল, যে সময় ক্যাফেগুলো ভর্তি থাকার কথা ছিল, যে সময় শপিং সেন্টারগুলোতে অনেক বিদেশি মানুষের আনাগোনা দেখা যাওয়ার কথা ছিল, সেই সময়টি অস্ট্রেলিয়াতে একদমই এই মুহূর্তে শান্ত, শিষ্ট, কোয়াইট। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈশ্বিক যুদ্ধের প্রভাব দেশের তৈরি পোশাক খাতে 4 মাসে ইউরোপে রফতানি কমেছে 19% বেশি। নিম্নমুখী দামও বাজার ধরে রেখেছে চীন, ভিয়েতনাম। বাজারে আসছে 5,500 কোটি টাকার সুকুক। 10,000 টাকাতেই করা যাবে বিনিয়োগ। অকশন চলবে বিকেল 3টা পর্যন্ত। বার্ষিক মুনাফা 9.36%। এবং সিলেটে কাঙ্ক্ষিত মূল্যে বিক্রি হচ্ছে না কোরবানির পশুর চামড়া। পুঁজি আটকে থাকায় আবারও লোকসানের শঙ্কায় ব্যবসায়ীরা। স্থানীয় পর্যায়ে ট্যানারি শিল্প গড়ে তোলার দাবি। এই ছিল সময়ের বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ যশোয়া। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।